আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতেমা। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বানও জানান ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ২৪-এর অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে। চীনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনে যুক্ত ছিলেন। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরে বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন ডক্টর ইউনূস। ব্যবসা বান্ধব পরিবেশের কথা তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা একই ভেন্যুতে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশে উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও 3.0-র ভবিষ্যৎ নিয়ে 3টি গোলটেবিল আলোচনায় অংশ নেন। নাজিফ ফরাজি, আরটিভি, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই এবছর নির্বিঘ্নে গন্তব্য যাচ্ছেন তারা। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। ট্রেনের ছাদে ও বিনা টিকিটে ভ্রমণ নিষেধে থাকলেও অনেকেই তা মানছে না। এদিকে আজ বিক্রি হচ্ছে 7 এপ্রিলের আন্তনগর ট্রেনের ফিরতি টিকিট। সকাল 8টা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের। দুপুর 2টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। ভুয়া টিকিট চেক করছে রেল কর্তৃপক্ষ। কর্মচারীদের কেউ এতে জড়িত কিনা তা খতিয়ে দেখছে তারা। রেলের কর্মচারীদের জন্য টিকিট বরাদ্দের সুযোগ নেই বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ী বাস টার্মিনালেও যাত্রীদের চাপ রয়েছে। ভোর থেকে বাস কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। শঙ্কা ছিল যে হয়তো টেকনিক্যাল এই সাইডে গাবতলীর দিকে কিছুটা জ্যাম হবে, বাট খুবই ভালো অবস্থা, কোনো জ্যামটাম কোনো কিছুই নাই। টিকিট ডিউটি মোতায়েন করেছে, ওয়াচ টাওয়ার হয়েছে, পুলিশ কন্ট্রোল রুম হয়েছে, বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ ডিউটিতে আছে। যে কোনো সমস্যা হলে যাত্রীদের ইনস্ট্যান্ট যাতে আমরা ব্যবস্থা নিতে পারি সেটা ব্যবস্থা করছি আমরা। এবারের পরিস্থিতিও ভালো, আমরা গেট দিয়ে আসতেছিলাম, অনেক সিকিউরিটি ছিল, ভালো করে আমরা আসতে পেরেছি। ট্রেন লেট নেই, ট্রেন 1 ঘন্টা আগেই এসে বসে আছে। আমরা এবার সুন্দরভাবে ঈদে বাড়ি ফিরতে পারতেছি আর কি। আজকে 28 তারিখ, 5ম দিনের মতো ঈদযাত্রা শুরু হলো। আমাদের আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস মিলিয়ে 20টা ট্রেন ছেড়ে গেছে। প্রত্যেক ট্রেনেই মোটামুটি লক্ষণীয় ভিড় ছিল। শিল্পাঞ্চল আশুলিয়ার সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আশুলিয়ার গার্মেন্টস ছুটে হয় গেল রাত থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারের শ্রমিকরা তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছে। সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জিরানি বাজার, কবিরপুর বাস স্ট্যান্ড সহ বাইপাইল, আবদুল্লাপুর, সিএনবি, আশুলিয়া সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। গাজীপুরের চন্দ্রায় গণপরিবহনের চাপ বেড়েছে। বাড়ি ফেরা যাত্রীদের অনেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে। ঢাকা, টাঙ্গাইল, যমুনা সেতু মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরাতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পদ্মা সেতুতেও যানবাহনের চাপ রয়েছে। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট সৃষ্টি হয়নি। দর্শক, এই মুহূর্তে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক।
ফারুক, শিল্প কারখানাগুলো ছুটির পর থেকে তো সড়কে যানবাহনের চাপ বেড়েছে, তো এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। ফাতিমা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে। আর এই নবীনগরে কিন্তু সকাল থেকেই যানবাহনের ব্যাপক চাপ বেড়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু এই চাপ আরো অসহনীয় হয়ে পড়ছিল। এরপরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই নবীনগরে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই নবীনগরে যানজট মুক্ত করতে তারা কাজ করে চলেছেন। সেনাবাহিনীর একটি বিশেষ টিম তাদের এই যানজট নিরসনে কিন্তু কাজ করছেন এবং তাদের অফিসাররাও কিন্তু এখানে রয়েছেন। তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই একটি লেন রয়েছে, সরাসরি চন্দ্রা একটি লেন রয়েছে, সেই লেনটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং কিছু দূরেই কিন্তু একটি জনস্বার্থের সামনে একটি ইউটার্ন রয়েছে। তারা চন্দ্রগামী যানবাহন গুলোকে কিন্তু সেনাবাহিনীরা ওই ইউটার্নটা ব্যবহার করতে বলেছে। করার কারণে কিন্তু নবীনগরে এই মুহূর্তে যানজট নেই বললেই চলে। এছাড়া নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল সহ বেশ কিছু এলাকায় যানজট রয়েছে। শিল্প কারখানা ছুটি হওয়ার কারণে কিন্তু গত রাতে বেশিরভাগ শ্রমিক কিন্তু তারা নিজ গন্তব্যে বাড়ি ফিরেছেন, নিরাপদে ফিরেছেন এবং আজকে কিছু যাত্রী রয়েছে তারা কিন্তু ঘরে ফিরছেন এবং তাদের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে চলেছেন। হাইওয়ে পুলিশ কিন্তু কাজ করে চলেছেন, ঢাকা জেলা পুলিশ, বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মাঠে রয়েছেন যাতে যাত্রীরা নিরাপদে বাড়ি যেতে পারে এবং তারা কোনো অঘটন না ঘটে। এবার যাত্রীরা কিন্তু নিরাপদে ঘরে ফিরছেন এবং দুপুরের পরে কিন্তু যানজট কিছুটা হলে কমে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে সর্বশেষ। ফাতিমা, ধন্যবাদ। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও ঈদ ঘিরে কিছুটা বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকায়। গরুর মাংসের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। তবে খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। পেঁয়াজ, আলু, ডিম ও সবজির বাজার স্থিতিশীল রয়েছে। সেমাই, নুডলস ও পোলোয়ের চালের দাম না বাড়লেও বাড়ছে সব ধরনের মশলা আর গুঁড়া দুধের দাম। ঈদের রান্নায় প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতেই ভিড় বেশি ক্রেতা সাধারণের। গত সপ্তাহে আমরা ব্রয়লার বেচছি 180 টাকা কেজি, আর এই সপ্তাহে বেচতেছি 220 টাকা। গরুর দাম কিছু বাড়ছে, 760, 780 টাকা, আবার 750 টাকা বেচে। বাজারে আসলে পরে ঊর্ধ্বমুখী যে বাজারের দাম শুনলেই মাথা অন্যরকম হয়ে যায়। এই যে রসুনটা কিনছি 70 টাকা করে কিনছে, এখন 120 টাকা কিনতে হচ্ছে। মশলার দামটা মোটামুটি ভালো আছে, তো ওই যে এলাচির দামটা বাড়ছে, ওই বাড়ার এলাচির দাম আর কমে নাই। ঈদযাত্রার খবর নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী আশিকুল আলম আর গাবতলী বাস টার্মিনাল থেকে সহযোগ দিচ্ছেন সহকর্মী মাহিনা রাফাত। আশিক, ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনের কি পরিস্থিতি দেখছেন, যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে যেমনটা দেখছিলাম বেশ স্বস্তির সাথেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদে ঘরমুখ মানুষ যাত্রা করছেন। এ পর্যন্ত যতগুলোই ট্রেন ছেড়েছে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়েছে। কিছুক্ষণ আগেই স্টেশন ম্যানেজার এখানে একটি ব্রিফ করছিলেন। তিনি যেমনটা বলছিলেন যে কিছু জায়গায় দুই একটি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে, যেমনটি তারা পেয়েছেন যে কিছু জাল বা ভুয়া টিকিট এরকম পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে তারা কিন্তু কঠোরভাবে এটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য তারা রেলওয়ের কর্মকর্তারা কেউ জড়িত আছে কি না সেই বিষয়টির উপর জোর দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বেশ তৎপর রয়েছেন। আমরা সকাল থেকে দেখছিলাম এবং বেশ কিছু যাত্রীর সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেমনটা বলছিলেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু তারা খুব স্বস্তির সঙ্গেই ঈদে যাত্রা করতে পারছেন এবং বিশেষ করে আমরা দেখেছি যে কমলাপুর স্টেশনে প্রতিটি প্ল্যাটফর্মেই ঠিক সময়ের
সময়ের আগেই ট্রেন প্ল্যাটফর্মে আসছে এবং যাত্রীরাও খুব সহজেই তাদের আসনে বসতে পারছেন এবং এখান থেকে কিন্তু এরকম কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি যে ট্রেনের ছাদে কেউ ভ্রমণ করছেন বা বিনা টিকিটে ভ্রমণ করছেন, এরকম কাউকে কিন্তু এখানে আমরা দেখিনি। এবং সেক্ষেত্রে কিন্তু রেলওয়ের কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু খুব তৎপরতার সাথে এই কার্যক্রম পরিচালনা করছেন। তো ফাতিমা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখন আমাদের সাথে যুক্ত হবেন গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাহিন আরাফাত। মাহিন আরাফাতের কাছ থেকে জানবো বাসে ঈদে গরমুখ মানুষের খবরাখবর। মাহিন। ধন্যবাদ বাসির। গাবতলীতে আসলে কমলাপুরের ঠিক ভিন্ন চিত্র, অর্থাৎ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি গাবতলীর এই বাস কাউন্টারগুলোতে ঈদেরকে সামনে রেখে যে গাবতলীর বাস কাউন্টারগুলো যাত্রীদের ভিড় থাকে, এবারে সেই চিত্রটা পুরোপুরি ভিন্ন। অর্থাৎ প্রত্যেকটা কাউন্টারের সামনে কিন্তু হচ্ছে আমরা কোনো যাত্রীর ভিড় বা কোনো যাত্রীকে অপেক্ষা দেখছি না। এবং আমরা কাউন্টারের যারা আছেন পরিবহন সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই বছর ঈদের লম্বা ছুটির কারণে অনেকেই কিছুদিন আগের ঈদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আবার কেউ কেউ চাচ্ছেন যারা ঈদের ঠিক আগের দিন বাসায় ঈদের নাইট টানে বাড়ি ফিরবেন। এই কারণে আসলে এখনও কাউন্টারে সেই পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করি নাই। আর পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে যেটা বলছেন যে এর আগের বছরগুলোতে যে বাসে যে পরিমাণ ভিড় ছিল সেই পরিমাণ ভিড় এবছর লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি বাসের যে পরিমাণ সিট, সেই সিটও অনেক ক্ষেত্রে ফিল আপ হচ্ছে না। এবং অন্যান্যবার দেখা গেছে যে টিকিট কালোবাজারি হয়েছে, সিন্ডিকেটের একটা দৌরাত্ম্য ছিল। এবছর সেই রকম কোনো সমস্যা দেখা যায়নি, বরং যারা টিকিট কেটেছে শুধুমাত্র সেই যাত্রীরাই বাসে যাতায়াত করছে। এছাড়া আমরা দেখেছি যে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী এই কাউন্টার এবং বাসে যাতায়াত পথ সেখানে তারা তল্লাশি চালাচ্ছে। এবং যাতে ধন্যবাদ আপনাদের দুজনকেই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত 745টি পরিবারের 37 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, এই পর্যন্ত শহীদ ও আহত মিলে 6,341 জন 96 কোটি টাকা সহায়তা পেয়েছেন। আইনি জটিলতার কারণে 100 পরিবারকে সহায়তা দেওয়া যায়নি। সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সহায়তা নিতে প্রতারণার আশ্রয় নেওয়া সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান স্নিগ্ধ। ঈদে প্রত্যেক শহীদ পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছানো হয়েছে জানিয়ে সবাইকে শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান জানান ফাউন্ডেশনের সিইও। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেক আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি, যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে 87.13% পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5,596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।